This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনি দেখছেন নিউজ এট 2 আর আজ শুরু করব মন খারাপ দিয়ে। না আমার নয়। দেখুন, এখন ভোট আসছে, এখন প্রার্থী ঘোষণার পর্ব চলছে। প্রার্থী ঘোষণা বাকি রয়েছে যে সমস্ত দলগুলোর, তাদের প্রার্থীদের ঘন ঘন মন খারাপ হচ্ছে, কারণ তারা যা চাইছেন তা পাচ্ছেন না। যেমন রুদ্রনীল ঘোষ, বিজেপির তারকা নেতা। কেন তার মন খারাপ, তার মুখেই শুনুন। যাদের যাদের নির্বাচন করা হয়েছে সেখানে আমি বা আমার মতো লোকজন কেন নেই, এটা ভেবে যদি একটু মন খারাপ হয় তো তাতে অসুবিধে কোথায় রইল? এখনও 4টে সিটের প্রার্থী ঘোষণা বাকি। যদি 4টে সিটের মধ্যে দল আমাকে দেয়, মন খারাপ কমবে। আর যদি না দেয়, অবশ্যই তো অনুধাবন করব যে আমাকে প্রার্থী হতে গেলে লোকসভায় আর কোন কোন যোগ্যতায় আমার অপূর্ণতা রয়েছে, সেটা আমি পূরণ করব কি করে। রুদ্রনীলের কথা তো শুনলেন। যে 4টে আসন এখনো বাকি রয়েছে প্রার্থী ঘোষণার নাম, তার মধ্যে কোনো একটা পেলেই তার কষ্টটা একটু কমবে। এই মুহূর্তে আমার সঙ্গে বিজেপি নেতা রাজস্বী লাহিড়ী রয়েছেন। রাজস্বী, কষ্ট কমানোর চেষ্টা করবেন নাকি? আপনাদেরই তো নেতা। দেখুন, সেটা দল ঠিক করবে, এ ব্যাপারে আমার তো কিছু জানা নেই। চিফ সেন্ট্রাল ইলেকশন কমিটি ডিসাইড করবে, যার যেখানে যেখানে যোগ্যতা সে সেখানে প্রার্থী হবে। আমাদের দল একটা অর্গানাইজড দল, সবকিছু বিচার ভাবনা করে করা হয়, নিশ্চয়ই তার সাথেও কথা বলা হবে। রাজস্বী, এত অর্গানাইজ দলে যখন অস্বস্তি ফেটে বেরিয়ে আসে, ঢাকা দেওয়া যায় না, বিশেষ করে ভোটের মুখে, তো ড্যামেজ কতটা হয়? কন্ট্রোলই বা করবেন কি করে? না, এখানে ড্যামেজ করার কিছু নেই। এগুলো ব্যক্তিগত কারোর কিছু মনে হতেই পারে। রাষ্ট্র সর্বোপরি, আমাদের দলের কাছে সেটাই। এসব আমরা অনেক দিন থেকেই দেখছি, শুনছি, নিশ্চয়ই বড়রা কথা বলবেন, এর বেশি আর কিছু না। বটেই তো। কিন্তু আপনি যেহেতু প্রতিনিধি, প্রশ্নটা আমি আপনাকেই করব। দেখুন, তৃণমূল কংগ্রেস অলরেডি দিলীপ বাবু নিয়ে একটু আগেই আমি কুণাল ঘোষের বক্তব্য শুনছিলাম, কি না বলছে, ডায়মন্ড হারবারে আপনারা প্রার্থী দিতে পারছেন না এখনো। এই নিয়ে অলরেডি তৃণমূল প্রচার শুরু করে দিয়েছে যে যোগ্য কাউকে পাচ্ছেনই না আপনারা। তার মধ্যে রুদ্রনীল, আচ্ছা আপনি একটু সঙ্গে থাকুন। রুদ্রনীল এই 4টে আসনের মধ্যে নির্দিষ্ট করে ডায়মন্ড হারবারই চেয়েছেন, একবার শুনিয়ে দিই। আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে ভোট লুট হয় এবং সেটা একটা পুলিশ প্রশাসনের বিরাট সাহায্যে সংবাদ মাধ্যমকে আটকে এই ভোট লুটের উৎসব চলে। ক্রিমিনালদের সঙ্গে যে দলের এত আত্মীয়তা, ঘনিষ্ঠতা, সেখানে যে কোনো জায়গা থেকে যদি দল প্রার্থী করার কথা আমাকে ভাবে, সেখানে ডায়মন্ড হারবারে যা আসানসোলতা। রাজস্বী, শুনলেন ডায়মন্ড হারবারে প্রার্থী। হ্যাঁ, দেখুন, যে কোনো ব্যক্তি, কারোর ইচ্ছা থাকতেই পারে কোনো একটা জায়গায়, তিনি তার দলকে জানিয়েছেন তার ইচ্ছের কথা, এবার দল বাকিটা বিচার করে দেখবে। আর রইল কথা অভিষেক ব্যানার্জি আর তৃণমূলের কথা, যে ডায়মন্ড হারবার নাকি যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন, 1980 সাল থেকেই আমরা এই একই কথা শুনে আসছি। যখন আমাদের 2টো সাংসদ ছিল তখনও আমরা এই একই কথা শুনেছি রাজীব গান্ধীর কংগ্রেসের কাছ থেকে। যখন আমরা 303 তখনও আমরা সেই একই কথা শুনছি। যখন 166 ছিলাম তখনও এই কথা শুনেছি। তো এটা নতুন কোনো কথা নয়। সব কথা শুনতে শুনতেই হঠাৎ করে 2 থেকে আমরা 303 হয়ে গেছি। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়দের এই সমস্ত কথা আমরা গ্রাহ্য করি না। বিজেপি একটা ডায়মন্ড হারবারে আপনাদের সম্ভাব্য প্রার্থী কারা কারা হতে পারেন, মানে আপনারা কি আলোকপাত করবেন নাকি এখন ওই লিস্টের জন্যই অপেক্ষা করতে হবে যা কেন্দ্রীয় কমিটি ঠিক করবে? একদম লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। আমরা জানলেও সেটা নিয়ে আমরা কোনো রকম আলোচনা। রাজস্বী, সঙ্গে থাকুন। কোথাও কি এই রুদ্র অস্বস্তিতে একটু বেকায়দায় পড়েছেন রাজস্বী, গোটা বিজেপি? এই মুহূর্তে আমার সঙ্গে সৈকত বসু রয়েছে, আমার সহকর্মী। আমি সৈকতের কাছে একটু জানতে চাই। সৈকত, এক তো এখন মন খারাপের পর্ব চলছে, ভোটের মরশুম, তার মধ্যে রুদ্রনীল স্পেসিফিক্যালি ডায়মন্ড হারবার চেয়েছে। ডায়মন্ড হারবার নিয়ে মানে তৃণমূল কংগ্রেস পুরো উদ্বাহু এই মুহূর্তে, যে আমরাই একমাত্র প্রার্থী দিতে পারলাম, আর কেউ পারলো না। হ্যাঁ, ডায়মন্ড হারবারে রুদ্রনীল প্রার্থী হতে চান। প্রার্থী যদি বিজেপি তাকে করে তাহলে তার মন খারাপ হয়তো কমতে পারে, কিন্তু প্রার্থী হতে চেয়ে রুদ্রনীল কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের কাছে বা আরও বৃহত্তর জনসমাজের কাছে খুব একটা ভালো বার্তা দিলেন না। কেননা এইটা মনে শুরু করতে পারে যে ডায়মন্ড হারবার এমন একটা কেন্দ্র যেখানে বিজেপির প্রায় কেউ লড়তেই চাইছেন না। অতএব এটা একটা পড়ে থাকা ঝর্তি পড়তি ওই রকম কঠিন আসনে আমাকে প্রার্থী করা হোক, আমি তাতেও রাজি আছি। ফলে ডায়মন্ড হারবার যে অনেকটা হেরে থাকা, যদিও বিজেপির যারা নেতারা তারা বারবার ডায়মন্ড হারবার থেকে অভিষেককে হারানোর কথা বলছেন, ফলে
এইভাবে রুদ্রনীল যেভাবে বললেন আর কি গোটা বিষয়টা, তার মন খারাপ হয়তো কমতে পারে ডায়মন্ড হারবারে প্রার্থী হলে, কিন্তু সেটা বিজেপির কর্মী সমর্থকদের কাছে খুব একটা ভালো বার্তা গেল না এবং বিজেপির আদৌ লাভ হবে এবং আমি জানি না বিজেপির মতো শৃঙ্খলাবদ্ধ দল, যে কথাটা তুমি বললে, যে সেই শৃঙ্খলাবদ্ধ দলে এই রকম ভাবে মন খারাপ করে বা চেয়ে চিনতে কোনো আসন পাওয়া যায় কিনা। আমরা দেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলো বা অর্জুন সিং বলো, যারা গেছেন, এমনকি তাপস রায়, তারাও বলেছেন দল যে আসনে দেবে প্রার্থী সেই আসনে প্রকাশ্যে তাই রফা ভেতরেই যাই হোক না কেন তারা প্রার্থী হবেন। ফলে প্রকাশ্যে এইভাবে দলের কাছে একটা অপশন দিয়ে রুদ্রনীল প্রার্থী হতে পারবেন কিনা সেটার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। একদম। রাজস্বী বোধহয় কিছু বলতে চাই, আমি আবার রাজস্বীর কাছে যাব। হ্যাঁ রাজস্বী বলুন। বিজেপি সেই দল যে আমেঠির থেকে রাহুল গান্ধীকে বাধ্য করেছিল ওয়ায়ানাড়ে গিয়ে নির্বাচন লড়তে। একই সঙ্গে রাহুল গান্ধী দুটো কেন্দ্র থেকে নির্বাচন লড়েছিলেন কারণ উনি জানতেন আমেঠি হেরে যাবেন। বিজেপি সেই দল যিনি সোনিয়া গান্ধীকে আজকে বাধ্য করেছেন রায়বরেলি ছেড়ে দিয়ে রাজ্যসভার নির্বাচিত সাংসদ হয়ে সংসদে থাকার জন্য। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে একটা দুধের শিশু মাত্র, যে বড় বড় লোকের সাথে ইন্দিরা গান্ধীর সাথে নির্বাচনে লড়ে এসেছে যে রাজনৈতিক দল, তারা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাবে? যে দল মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে পরাজিত করেছে 1956 ভোটে হলেও মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ ডিফিটেড এবং পার্টির নাম ছিল ভারতীয় জনতা পার্টি। সেখানে অভিষেক ব্যানার্জিকে বেশ, আপনার গরিমা শুনে মানে বিজেপির গরিমা আপনি খুব ভালো ব্যাখ্যা করলেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুটো আসন থেকে লড়েছিলেন, সেটাও নিশ্চয়ই আপনি জানেন। আমি আসবো রাজস্বী, প্লিজ এই মুহূর্তে আমার সঙ্গে থাকুন। হ্যাঁ বলুন, শেষ করুন এক লাইন। প্রধানমন্ত্রী যে আসন থেকে লড়েছিলেন সেটাও বিজেপির জেতা ছিল, সেটাও প্রধানমন্ত্রী জিতেছিলেন গুজরাট থেকে, এবং কাশী ছিল কারণ উত্তরপ্রদেশ থেকে ভারতবর্ষের কেন্দ্রবিন্দু থেকে উনি একজন শিব ভক্ত, কাশী উনার কর্মক্ষেত্র ছিল, তাই বিজেপিটা ঠিক করেছিল যে উত্তরপ্রদেশ। রাজস্বী সঙ্গে থাকুন প্লিজ। এই মুহূর্তে আরেক বিজেপি নেতা সজল ঘোষ আমার সঙ্গে রয়েছেন। সজল বাবু, প্রথমত অভিনন্দন আপনাকে, তিলক কেটে আপনি প্রচারে বেরিয়ে পড়েছেন, দেখতেই পাচ্ছি আপনি বড়নগর উপনির্বাচনে প্রার্থী নির্বাচিত হলেন। কিন্তু আমার প্রশ্ন আপনাকে প্রথমত রুদ্রনীল নিয়ে, অলরেডি নিশ্চয়ই আপনি শুনেছেন তিনি এতটাই মন খারাপে ভেঙে পড়েছেন, দলের 77টা গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন। হ্যাঁ একদম। প্রথম কথা বলি, আপনার মুখের কথাটা ফলবে এটা আমি বুঝে গেলাম, আমি নির্বাচিত বলে দিয়েছেন অলরেডি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরে ভাই আপনারা পুরো উল্টো ব্যাখ্যা করছেন। রাজশ্রী অনেকটা বলল, আমি ওর সাথে কিছু অ্যাড করে বলতে চাই, সেটা হচ্ছে আমার দলের মধ্যে প্রতিযোগিতা চলছে, ওখানে কে দাঁড়াবে, আরে ওখানে কে দাঁড়াবে তার লড়াই হচ্ছে। কাদের মধ্যে হচ্ছে প্রতিযোগিতা? না আমিও চেয়েছিলাম, আমার মন খারাপ যে আমাকে দেয়নি, আমিও চেয়েছিলাম। এখানে রুদ্রদা চেয়েছে, ওখানে শঙ্কু চায়, ওখানে আমি যেগুলো জানি আর কি, ওখানে ববিদা চায়, ববিদা মানে এই চোর ববি নয়, আরেকটা আমাদের ওখানে ববিদা আছেন, ওখানে কৌস্তব চায়, এরা সবাই চায়। না প্রশ্নটা এটা নয় সজলদা, প্রশ্ন এটা নয়, সে চাইতেই পারে। ধরে নিলাম 100 জন চান ডায়মন্ড হারবারে লড়বেন, কিন্তু কেউ রুদ্রনীলের মতো প্রকাশ্যে ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে বাইরে বলছেন না দলের শৃঙ্খলা কোথায় গেল, রুদ্র বাইরে বেরিয়ে বলছেন, এটা আপনাদের অস্বস্তি, ঢাকবেন কি করে? প্রশ্ন এটা। না আপনি যেটাকে সাপ বলছেন সেটা আসলে সাপ নয়, সেটা রজ্জু, সেটা একটা দড়ি। সে আপনাদের মাধ্যম দিয়ে আবেদন করেছে, সে তো কোথাও বলতে যায়নি যা না দিলে আমি দল না দিলে আমি নির্দল হব, সে বলেনি দল না দিলে আমি দল ছেড়ে চলে যাবো, এগুলো একটাও বলেনি। সে আবেদন করেছে, কেউ হয়তো আবেদনটা করেনি, এটা হতে পারে। হ্যাঁ, তো আমারও তো কষ্ট হচ্ছে যে আমাকে ডায়মন্ড হারবারটা দিল না, আমারও কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন না, ওটা তো কষ্ট যে আমাকে বড়নগর দিল, ডায়মন্ড হারবারটা দিল না। এইরকম একজন মানে রাজনৈতিক যার আমলে রাজনীতিটা পণ্যে পরিণত হয়েছে, এইরকম মানুষকে পর্যদুষ্ট করার সুযোগটা আমাকে দিল না। এই জন্যই দেরি হচ্ছে, এর জন্যই ডেফার হচ্ছে, আর কোনো কারণ নেই। কে হারাবে
আমার খুব নির্দিষ্ট প্রশ্ন, দেখুন আমার খুব নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে, যে দেখুন আপনারা এটাকে মেরামতের চেষ্টা করবেন, ব্যাপারটাকে লাইট নোটে দেখানোর চেষ্টা করবেন, সব ঠিক আছে, কিন্তু সত্যি কি ডায়মন্ড হারবার অস্বস্তির নাম হয়ে থাকছে? না, ডায়মন্ড হারবার 42টা কেন্দ্রের মধ্যে সব থেকে হাই ভোল্টেজ একটা কেন্দ্র। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবই কতদিন আগে থেকে, ধরুন বছরখানেক আগে থেকে বিরোধী দলনেতা বলে আসছেন। সেখানে প্রার্থী ঘোষণা করতে পারলেন না। 19 তারিখ, এপ্রিল মাসের 19 তারিখ থেকে ভোট শুরু হলো। এখন আপনাদের যুক্তি ওটা লাস্ট ফেজের ভোট, অনেক সময় আছে। এতদিন ধরে টার্গেট যে কেন্দ্র, সেখানে একটা লোকের নাম বলতে পারছেন না। পিউ, এটাই সমস্যা হয়ে গেছে। পশ্চিমবঙ্গের যেগুলো শিওর সিট, সেখানে যত দাবি না আছে, আপনাদের কথায় ডায়মন্ড হারবারে কে অভিষেককে বধ করবে রাজনৈতিকভাবে, তার প্রতিযোগিতা চলছে এখানে। এটার জন্যই ডিলেড হচ্ছে, যে কে অভিষেককে বধ করবে রাজনৈতিকভাবে। হ্যাঁ, কিন্তু এটা বিজেপির জন্য ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে না, কারণ তৃণমূল কংগ্রেস অলরেডি প্রচারে এটা আনছে যে ওদের কোনো যোগ্য প্রার্থী নেই, মূল কন্টেস্টেন্ট বিজেপি, তাদের কোনো মুখই নেই। অভিষেক এখানে তাকে ভয় পেয়েছে বিজেপি, এটা তো প্রচারের অংশ। ওরা যেটা বলছে সেটা মিথ্যে কথা বলছে। হ্যাঁ, মানুষ কয়েকদিনের মধ্যে বুঝে নেবে, দেখে নিতে পারবে। সজলবাবু সঙ্গে থাকুন, রাজস্বী কিছু বলতে চায়। হ্যাঁ রাজস্বী। তৃণমূল তো এটাও বলছে পশ্চিমবঙ্গে কয়লা, গরু, চাকরি চুরি হয়নি। তাহলে কি সত্যি পশ্চিমবঙ্গে কয়লা চুরি হয়নি, চাকরি চুরি হয়নি? তাহলে কেসগুলো কি একটা কোনো ফিকটিশিয়াস হ্যারি পটারের গল্প চলছে? তো তৃণমূল কি বলছে তাই নিয়ে এত চিন্তার কি আছে? আসলে তৃণমূল চাপে আছে যে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে, কংস যেরকম এটা সেটা এই ভোটের আগে তার নাম ধামগুলো জানা যাবে তো। আরে কেন তৃণমূল এই প্রশ্ন করছে? তৃণমূল এত চাপে আছে কেন? তৃণমূল তার গতকাল কুণাল ঘোষ, রাজস্বী প্লিজ শুনুন, গতকাল কুণাল ঘোষ বলেছেন, ওই যে আপনি গোকুলে বাড়ার কথা বলছেন, বাছাবাছি চলছে 2029-এর জন্য, 24-এর ভোটে আর হবে না, মানে এতটাই তীব্র কটাক্ষ। দেখুন, কুণাল ঘোষ তো এটাও বলেছিল যে সারদার সব টাকা মমতার বাড়িতে রাখা আছে, সারদার এনি বেনিফিশিয়ারি মমতা চোর, এটা কুণাল ঘোষ বলেছিল। তো কুণাল ঘোষের কথার কোনো মূল্য আছে? কুণাল ঘোষের তো কত দুঃখ হয়েছিল, উনি তো চা খেয়ে, চানাচুর খেয়ে দুঃখ নিবারণ করলেন। এখন শকুনির কাজটা কতটা করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য, সেটা তো এখন তৃণমূল কংগ্রেসই বলতে পারবে। তো গোকুলের মধ্যে তো শূর্পণখা তো নিজেই বেড়ে চলেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, অস্বস্তি এভাবে ঢাকা যায়? মানে কে কি দোষ করলো তা দিয়ে নিজের অস্বস্তি ঢাকা যায়? রাজস্বীকে জিজ্ঞেস করছি। নেই, কোনো অস্বস্তি নেই। ওই যে সজলদা বলে দিল, লড়াই এটারই চলছে যে কে ওকে বধ করবে। দেখুন, বধও হবেই, কারণ লোকে জানে আসল চুরির মাথা কে, মগডালে কে বসে আছে, কাকে জেলের মধ্যে দেখতে চায় গোটা পশ্চিমবঙ্গে। এটা দিয়ে আপনি দুর্নীতির অভিযোগ দিয়ে ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দিতে পারছি না, এই ন্যারেটিভটা কাউন্টার করবেন কি করে? রাজস্বী প্লিজ সঙ্গে থাকুন, সজলদার কাছে প্রশ্ন। হ্যাঁ বলুন আরেকবার। রাজস্বী বলছে দুর্নীতি, তৃণমূল অনেক কিছু বলে, কোনো চুরি হয়নি, কিচ্ছু হয়নি, সব রাজনৈতিক প্রতিহিংসা, এই সবও তো বলে, তাহলে ওদের এই কথা কেন বিশ্বাস করবো ডায়মন্ড হারবার নিয়ে? আমার বক্তব্য, দুর্নীতির ন্যারেটিভ দিয়ে তৃণমূলের তৈরি করা এখনকার ন্যারেটিভ যে ডায়মন্ড হারবারে আপনাদের প্রার্থী নেই, দিতে পারছেন না, কি করে কাউন্টার করবেন? না, আমি আবারও আপনাকে বুঝিয়ে বলেছি, তৃণমূল এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, তৃণমূল যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে, মানুষ বলবে এটা মিথ্যে কথা বলছে, মানুষ বলবে এটা মিথ্যে কথা বলছে। একদম আপনি ওটা প্রোপাগান্ডায়, আপনি সেই প্রোপাগান্ডাকে আপনি ক্যাম্পেইন করবেন না যে ওরা বলছে প্রার্থী নেই। আমাদের যদি প্রার্থী নাই আছে, আমি ধরে নিলাম তৃণমূলের যদি এত প্রার্থী থাকে, তাহলে 3টে ইম্পোর্টেড প্রার্থী আনতে হলো কেন ফরেন থেকে? 3টে ফরেনারকে প্রার্থী করতে হয়েছে। আমাদের দলের এখনো তারা এমএলএ, তারা গিয়ে বিজেপির হয়ে, তৃণমূলের হয়ে তারা প্রার্থী। পবন সিং আসানসোলের, যার নাম আগে বলেছিলেন ফরেনার না এখানে। আপনি বলতে পারেন আমরা তাকে পেরিয়ে নিয়েছি, আমরা তাকে আমরা সর্বভারতীয় দল, রাহুল গান্ধী কোথায় দাঁড়াচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করি না, মোদিজি কোথায় দাঁড়াচ্ছে তাই নিয়ে আমরা আলোচনা করি না, কিন্তু যাদের বাংলাতেই ভালো করে এখন যাদের জায়গা নেই, তারা যখন বাইরে থেকে প্রার্থী নিয়ে আসে, তখন প্রশ্ন ওঠে
আর সর্বভারতীয় দলে এরম অতীত ইতিহাস অনেক আছে। এর আগে একে আমাদের দক্ষিণ কলকাতায়, এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, মিস ইন্ডিয়া হয়েছিলেন সম্ভবত, তাকে নাফিজা আলীকে আমরা এখানে দেখেছি দক্ষিণ কলকাতায় প্রার্থী হতে। আজকে গুজরাট থেকে জন্ম, গুজরাটে বড় হওয়া মোদিজি প্রার্থী হতে পারেন বেনারস থেকে। একটা সর্বভারতীয় দল, এ তো পাড়ার দল, এ পাড়ার দলে বিদেশি প্রার্থী কেন হবে? আচ্ছা, দুজনকেই বলছি, সজলদা, রাজস্বী, দুজনেই প্লিজ শুনুন গতকাল কি বলেছেন কুণাল ঘোষ, প্লিজ শুনুন কি চ্যালেঞ্জ তৃণমূল দিচ্ছে আপনাদের। ডায়মন্ড হারবার এবং 4-5টা আরও 3টাতে পাইনি, তো আমি শুভেন্দুকে বলবো অভিষেক তো জিতবে 4 থেকে 5 লাখ ভোটে। তো শুভেন্দু সারা বছর অভিষেক 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 অভিষেক, যদি দম থাকে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে বলো দলকে, কেউ রাজি হচ্ছে না, আমি শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছি, চ্যালেঞ্জ করছি, জামানত বাজাতে পারবে না। হ্যাঁ, অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ সজলদা। একদম, আমি প্রথম বলবো শুনুন, পাগলের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার কোনো প্রয়োজন নেই। 1, 2 হচ্ছে কুণাল ঘোষ ইদানিংকালে জ্যোতিষ চর্চা করছে। আমি খবর পেয়েছি পরশুদিন গ্যালিপ স্ট্রিট থেকে একটা টিয়া পাখিও কিনেছে, কারণ ও পরশুদিন লিখেছিল কে কতগুলো সিট পাবে, কে কত ভোটের শতাংশ পাবে। হ্যাঁ, ও এখন আপনাদের সেপোলজিস্টদের থেকে ওপরে। হ্যাঁ, ওর এই সমস্ত কথার কোনো মূল্য নেই। ওর কথা যদি শুনতে হয় তাহলে মমতাকে প্রথম চোর বলতে হবে আপনাকে। ও কি বলছে তার কথা সবাইকে উত্তর দিতে হবে। ও তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বড় শাহজাহান বলেছে। ও তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোন টাকায় জামিন হয়েছে সে টাকার রং জানতে চেয়েছে, সেগুলো বলুন। হ্যাঁ, ওর কথা ধরবেন না। ও সকালে বলে, দেখুন শেষ অবধি এক লাইন আচ্ছা শেষ করুন। হ্যাঁ, ও সকালে বলল সুদীপদার নামে অত কিছু, বিকেলে গিয়ে সেই লক্ষ্মী পুজোর পচা নাড়ুগুলোকে সে আবার উল্টো কথা বলতে শুরু করলো, বললো সুদীপদা মাইকি জয়, বৌদির মতন বৌদি হয় না। দেখুন, এই সমস্ত দলের অস্বস্তি যদি ঢাকা যায় আপনারা পারেন, ওয়েল এন্ড গুড, কিন্তু ঢাকা যাচ্ছে কি? সজলদা, আমি আসবো। রাজশ্রী, আচ্ছা দেখুন, প্রথম কথা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস এবং কুণালদা বলেছিল দিল্লি যাবে হাওয়াই চটি। তো আমরা তো বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কাশীর থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হন। তো সেই চ্যালেঞ্জটা তো উনি এখনো অব্দি অ্যাকসেপ্ট করলেন না। আর আপনি এই যে বললেন না যে বিভিন্ন জায়গায় প্রার্থী হওয়া, বলুন তো মমতা ব্যানার্জি কোথা থেকে প্রার্থী হবেন সেটা বিজেপি ঠিক করবে? আপনাদের সাজেশন তো চাইনি তৃণমূল, তাহলে আমরাও তাদের সাজেশন চাই না। সাজেশন দিচ্ছে না তো, চ্যালেঞ্জ করছে। আমরাও তো চ্যালেঞ্জই করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে চাইছে, তো মমতাকেও চোর বলে চ্যালেঞ্জ করেছিল মুখোমুখি বসতে। আচ্ছা, ও তো মমতাকে বলেছিল, আরেকবার আমার কথা শোনা যাচ্ছে পিউ? পরিষ্কার, ও মমতাকে বলেছিল মুখোমুখি বসাও, চ্যালেঞ্জ করেছিল। তো মমতা কি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল? তখনও মনে করেছিল পাগল। হ্যাঁ, তখনও আমরা ভাবছি পাগল। তিনি দলের গুরুত্বপূর্ণ নেতা, কেন মুখপাত্র করেছে সেটা আমার জানা নেই। হ্যাঁ, আর দুই বিজেপি মিলে পুরো ডায়মন্ড হারবারে ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ বলুন রাজস্বী, বলুন। 1977-এ ইন্দিরা গান্ধী হেরে যাবার পরে 1978-এ বিজেপি ডায়মন্ড হারবারে ঝাঁপাতে চায়, কিন্তু পিউ যেভাবে ঝাঁপিয়েছে, হ্যাঁ সেটা বেশ ভালো লাগছে। রাজস্বী, শেষ করুন। 1977-এ ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পরে 78-এ কর্ণাটকে চিকমাগালুরে গিয়ে ক্যান্ডিডেট হয়ে পার্লামেন্টে জিতে এসেছিলেন। তখন সেটা কি ছিল? তখন কংগ্রেস কি সর্বভারতীয় দল ছিল না, নাকি উনি ওখানে ঘুরে বেরিয়েছিলেন? তো তাহলে পরে আজকে যাদেরকে ইম্পোর্টেড প্রার্থী আনতে হচ্ছে, বাংলাকে গুজরাট হতে দেব না বলে গুজরাটের ছেলে ইউসুফ পাঠানকে প্রার্থী করতে হচ্ছে, তো তাদের তো আর বড় বড় কথা বলার দরকারই নেই। ওদের আচ্ছা বেশ, এত কথায় গিয়ে কাজ নেই। একটা সিম্পল প্রশ্নের উত্তর দিয়ে দিন, দর্শকরাও জানতে চান এটা। ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম কবে নাগাদ জানা যাবে? এই সপ্তাহে না আরো সময় লাগবে? লাস্ট ফেজের ভোটে কি অনেক শেষে জানা যাবে? প্রার্থী নিয়ে তৃণমূলের এত সমস্যাটা কোথায়? আমরা তো এটা দর্শকদের জানান, তারা তো জানতে চায়। আরে যথা সময় জেনে যাবে, আজ কাল তারা জানতে চায়। আমি বুঝিয়ে বলছি, তারা জানতে চাওয়ার থেকে বলুন তারা যত জানতে চায় তার থেকে ভাইপো বেশি জানতে চায়, কারণ তার হার্টবিট এখন 140-এর ওপরে রান করছে বলে শোনা যাচ্ছে। আপনি এখন ভাইপোর ইন্টারভিউ নিন, আপনি হার্টবিট শুনতে পাবেন। সজলদা, রাজশ্রী, দুজনকে অনেক ধন্যবাদ। দেখুন, ডায়মন্ড হারবার নিয়ে যে বড় অস্বস্তি এবং তা ঢাকার মরিয়া চেষ্টা বিজেপি নেতারা করছেন, অন্তত ডিলে নিয়ে অস্বস্তি। প্রার্থী পাওয়া গেছে কি প্রার্থীর নাম ঠিক হয়ে আছে আমরা কেউ জানি না,
ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণায় দেরি কেন, এই মোক্ষম প্রশ্নের জুৎসই উত্তর কি বিজেপি দিতে পারলো? অন্যদিকে ডায়মন্ড হারবারে তুঙ্গে প্রচার নিয়ে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রস্তুতি শেষ, দোল পেরোলো। অভিষেক কিভাবে কি স্ট্র্যাটেজিতে এগোবেন? সৌরভ গুহ আমার সঙ্গে রয়েছে। সৌরভ, কিছু জানা গেল? পিউ, তুমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন, বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করতে পারলেন না, তার থেকেও আরও একটা দিক, যারা সবচেয়ে বেশি বিতর্ক তুলেছিলেন সেই আইএসএফ নওশাদ সিদ্দিকী, সম্ভবত তিনিও প্রার্থী হচ্ছেন না। বিরোধী দলগুলি যখন তাদের প্রার্থী ঠিক করতে পারছেন না এখনো পর্যন্ত, সেই সময়ে কিন্তু 2024-এর লড়াইকে তুঙ্গে নিয়ে যেতে ম্যারাথন বৈঠকের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ 27, 28 এবং 29 তারিখ আমতলায় তার যে সংসদীয় কার্যালয়, সেই কার্যালয়ে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে কোনো কর্মীরা উপস্থিত থাকবেন না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা, সেখানে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট পরিচালনা করেন, ভোট মেশিনারি পরিচালনা করেন, সেই সমস্ত কর্মকর্তারা যোগ দেবেন। অনেকে এও বলছেন যে এই বৈঠকেই বেশ কিছু চমক থাকতে পারে, বেশ কিছু মানুষজন যোগদান করতে পারেন যারা ডায়মন্ড হারবারের রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরেই রাজ্যওয়ারি প্রচার এবং শেষ পর্বে ডায়মন্ড হারবারের প্রচার কর্মসূচি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোটামুটি প্ল্যান মাফিক এগোচ্ছে তৃণমূল শিবির এবং তারা মনে করছে যেভাবে পরিকাঠামো উন্নয়ন হয়েছে, ডায়মন্ড হারবারের মডেলের কথা বারে বারে তুলে ধরা হয়েছে এবং সর্বোপরি বার্ধক্য ভাতা প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় নগদে দিয়েছেন। ডায়মন্ড মডেলের কথা অভিষেকের মুখে আমরা বারবার শুনেছি। সৌরভ, তোমাকে অনেক ধন্যবাদ। এবার প্রশ্ন সেটাই করছে তৃণমূল, এই ডায়মন্ড মডেল কি এবার আনচ্যালেঞ্জ থেকে যাবে? দেখুন, আর যাই হোক, প্রার্থীর নাম যেহেতু বিরোধী শিবির কোনো বিরোধী এখনো ঘোষণা করতে পারেনি, তাই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারের জন্য বেশি সময় পাচ্ছেন, এই বিষয়ে নিঃসংশয় থাকাই যায়। ভোটের মৌসুমে যে আর কি দেখতে হবে, গতকাল আপনাদের দেখিয়েছিলাম সন্দেশখালীতে বিজেপির প্রার্থী রেখা পাত্র। সেই রেখা পাত্রের বিরুদ্ধে সন্দেশখালীরই মহিলাদের একাংশ, তারা বলছেন আমরা ওকে ভোট দেবো না। এমনকি রেখা পর্যন্ত বলছেন, এরকমও শোনা গিয়েছে, মহিলাদের যা অভিযোগ তাতে সন্দেশখালীর এই মহিলাদের ভোট আমার চাই না। আর সেই মহিলারাই ক্যামেরার সামনে বলছেন না, আমরা ক্ষমা চাইবো, দরকারে রেখা পাত্রের পা ধরে ক্ষমা চাইবো। আগে শুনুন। যেভাবে কথাগুলো বললো যে মানুষ একটা ধরাকে সরাজ্ঞান মনে করে না, একটা পদে যাওয়ার আগে এই কথাটা বলছে, পদে গেলেও কি বলবে। আমরা চাইছি ও প্রার্থী থেকে একদম বরখাস্ত হোক। কি হবে প্রার্থী? যেই হোক না কেন সেটা পরে বিচার হবে, বসে বিচার হবে, কিন্তু ও যেন না হয়। যে নিজের নাম ঠিক করে সই করতে পারে না, স্টেজে উঠে লোকের ভরসা দেবে কি করে? না, এটা ও লোকসভা কি বিধানসভা পরের কথা, ও নিজে একটা ফর্ম ফিল আপ করে দিতে পারবে যে এই জিনিসটা আমার কাছে এসছে, আজকে আমি পড়ে নিজে সই করব। আমরা সবাই পরিশ্রম করেছি বলেই ওনাকে আজকের এই পথে দাঁড় করানো হয়েছে, নইলে ওনাকে দাঁড় করানো হতো না। ওই রকম প্রার্থী আমাদের দরকার নেই, প্রার্থী হবে আমরা পাল্টিয়ে দেবো। গতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি, যে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি, যে সবাই মিলে আমরা যেটা করেছি, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, ভুল বোঝানোর পরে এটা করেছি। আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি। আমাদের খুব গর্ব হচ্ছে ও দাঁড়া, আমরা ওর পাশে আছি, আর ও আসলে আমরা সবাই ওর পাশে আছি। ও আসলে আগে ওর কাছে গিয়ে, ওর বাড়িতে গিয়ে আমরা ক্ষমা চাইবো। ও যদি পায়েও ধরতে, আমরা পায়ে ধরে ক্ষমা চাইবো। আর যারা আসবে বুঝাতে, তাদেরকে ঝাঁটা মেরে আমি দূর করব, ঝাঁটা মেরে বার করবো। যে ভুলভাল মানুষের সম্বন্ধে বোঝাতে আসলে তাদেরকে ঝাঁটা দিয়ে বার করবো আমরা। কি হলো বলুন তো? 24 ঘন্টা হলো না, সম্পূর্ণ অবস্থান বদলে গেল। আমি এটাই জানতে তন্ময়ের কাছে যাব। তন্ময়, আমার কাছে খুব আশ্চর্য, মানে কি সমস্যাটা কি হয়েছিল আগে, আর তারপর যারা বললেন ভোট দেবো না তারাই বলছেন পায়ে ধরে ক্ষমা চাইবো। একটা বিষয় দেখো, একটা বিষয় হচ্ছে যে এখানে এই যে মহিলারা যারা আন্দোলনের মুখ ছিলেন, সেই মহিলাদের মধ্যে কিন্তু অনেকেরই এখন যেটা বুঝতে পারা যাচ্ছে, গতকাল থেকে আমাদের প্রতিনিধি ওখানে ছিলেন, আমাদের সাংবাদিক ছিলেন, তারা ভোটে দাঁড়াবার অনেকেরই মনের মধ্যে কিন্তু একটা ব্যাপার ছিল, তিনি বোধহয় দায়ী ছিলেন। কারণ রেখা পাত্র যেদিন পৌঁছেছিলেন বারাসাতে, প্রধানমন্ত্রীর যে জনসভা ছিল, সেখানে কিন্তু হুড়োহুড়ি ছিল যে বাসে করে সন্দেশখালী থেকে মহিলারা গেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করতে। সেখানে 4 থেকে 5 জন একদম নির্বাচিত আমাদের চোখে পড়েছিল, আমাদের ক্যামেরা ধরা পড়েছিল, কে আগে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। ফলে তাদের মনের মধ্যে কিন্তু একটা রেশারেশি ছিল। সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে গতকালকে যে বিক্ষোভ, যে ঘটনা, সেটা একজনকে কেন্দ্র করে কয়েকজন করে আছেন, তারা সেই পাড়াতে বিক্ষোভ দেখিয়েছিলেন। যদিও পরে দল থেকে যোগাযোগ করা হয়েছিল বলে যেটা জানা যাচ্ছে, বা রেখাপাত্র নিজে গিয়ে কথা বলেছেন, তারপর তারা বলছেন যে না, আমরা সবাই এক,
মানে 24 ঘন্টার মধ্যে বা এক রাত বদল হতেই সব পাল্টি মেরে গেলেন। বলা চলে এখানে কিন্তু বেশ কয়েকজন প্রার্থী হবেন বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন, তারা হুড়োড়ি করেছিলেন, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেও ছিলেন। রেখার আগে কিন্তু পৌঁছে গেছিলেন আরও দুজন। তাদের মধ্যে একজন কিন্তু কালকে বলেছিলেন যে আমাকে ফোন করে বলা হয় যে সন্দেশখালী ভোট লাগবে না, যদিও তার কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। রেখা বলেছেন এই ধরনের কোনো কথা কারোর সাথে হয়নি, এবং আজকে বলাচ্ছে যে না এই ধরনের কিছু হয়নি। সব মিলিয়ে একটা ওই ছোট্ট অংশ যেখানে আন্দোলন হয়েছিল সেই প্রতিবাদী মুখ, তাদের অনেকে দাঁড়াবার ইচ্ছে ছিল, সেই জায়গা থেকে এই ঘটনাটা ঘটেছে, যদিও বিজেপি শেষমেশ সেটাকে ম্যানেজ করতে পেরেছে। রাইট, ম্যানেজ ইজ দ্য রাইট ওয়ার্ড। একদম, বিজেপি এই যে ক্ষোভ বিক্ষোভ রেখার বিরুদ্ধে মুখ খোলা, এটাকে ঢাকতে পেরেছে এবং খুব দ্রুত ঢাকতে পেরেছে, এটাই সব থেকে ইন্টারেস্টিং। শেষ করবো, হাতে সময় নেই, সঙ্গে থাকুন TV9 বাংলা।